আমি আপনাকে আনমিউট করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বাইজিদ ভাই আনমিউট করতে পারবেন আপনি? জি আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এখন প্রোগ্রামের একদম শুরুর দিকে চলে এসেছি। তো কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ফরএভারের একজন গর্বিত এফবিও হাফেজ বাইজিদ ইসলাম ভাইকে। বাইজিদ ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি আনমিউট করতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتحدد به نافلة لك أن يبعثك ربك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. অসংখ্য ধন্যবাদ হাফেজ বাইজিদ ইসলাম ভাইকে। তো আমরা এখন প্রোগ্রামের মূল পর্বে চলে যাই। তো আশা করি সবাই জয়েন করেছেন। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আজকের প্রোগ্রামটা আমাদের মাস্টার ক্লাসের আমাদের প্রথম ক্লাসটা শেষ হয়েছে, আমাদের আজকে দ্বিতীয়তম ক্লাস অনুষ্ঠিত হবে। এবং প্রত্যেককে বলবো প্রত্যেকের জায়গা থেকে, দেখেন এখানে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এখানে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রয়োজনে আমরা নতুন একটা জিনিস সম্পর্কে, নতুন একটা অপরচুনিটি সম্পর্কে জানার জন্য এসেছি। যেহেতু আমি জানার জন্য এসেছি, তো এই এই জায়গাটা থেকে যেহেতু আমার একটা ক্যারিয়ারের একটা সঠিক রাস্তা তৈরি হবে, তো আমি আমার ক্যারিয়ারের একটা বেস্ট জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সবাই সবার প্রয়োজনে আজকে প্রোগ্রামে আমরা মনোযোগী থাকবো। কেন মনোযোগী থাকবো? আজকে প্রোগ্রামের টপিক হচ্ছে আমাদের, আজকে আমরা যে সিস্টেমের সাথে কাজ করব, আমরা যে আইডিয়া নিয়ে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করার জন্য এখানে যুক্ত হয়েছি, যে আইডিয়াটা নিয়ে কাজ করব, আমাদের প্রোডাক্ট নলেজ এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এই প্রোডাক্টের ভ্যালুটা কিরকম হবে, তো এইটার উপরে খুবই ইনফরমেটিভ এবং গোছালো আলোচনা হবে। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেককে আহ্বান জানাবো সবাই সবার জায়গা থেকে 100% মনোযোগী থাকবো। কারণ এখানে আমরা কেউ শুয়ে বসে প্রোগ্রামটা করব না। কারণ কেন করব না? যদি আমি প্রোগ্রামের গুরুত্বটা ওইভাবে করে দেই, যদি ভালোভাবে না দেই, আমার কাছে রেজাল্টটাও কিন্তু ভালোভাবে আসবে না, এটা বাস্তবতা। কারণ এখানে আমরা প্রত্যেকে যুক্ত হয়েছি কেন? আমি কিছু একটা করার জন্য, আমি নতুন একটা ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছি, আমাকে কিছু একটা করতে হবে।
তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ডের বেস্ট একটা কমিউনিটি, ওয়ার্ল্ডের বেস্ট একটা প্ল্যাটফর্মের সাথে আপনারা যুক্ত হয়েছেন। তো শুধু বলবো সবাই মনোযোগী থেকে প্রোগ্রামটাকে খুব ভালোভাবে রিসিভ করবেন, এবং আজকে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের যে ট্রেনার, ফরএভার বাংলাদেশের অত্যন্ত ডাইনামিক এবং ইনফরমেটিভ একজন ট্রেনার, ফরএভারের একজন রিকগনাইজড ম্যানেজার, এবং আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন মানুষ। কারণ যার আলোচনা, যার স্পেশালি আমি পার্সোনালি তাকে তার এই প্রোডাক্ট নিয়ে সে এত ভালো আলোচনা করে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং আমি নতুন করে প্রতিনিয়ত তার আলোচনা থেকে ফরএভারের প্রোডাক্ট নলেজ, ফরএভারের প্রোডাক্টের গুরুত্ব এবং এই প্রোডাক্ট আমাদের বডির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো সম্পর্কে আমি এভরিডে তার, যখনই তার আলোচনা শুনি তখনই আমি মুগ্ধ হই এবং খুব মনোযোগের সাথে রিসিভ করি। সো আমি আর কথা দীর্ঘায়িত করব না। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সম্মানিত ট্রেনারের কাছে, আমাদের জাহিদ জাহিদ ইসলাম ভাই। জাহিদ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি তাকে আসসালামু আলাইকুম অনুরোধ সবাইকে। জানাবো তার গুরুত্বপূর্ণ আলোচনাটা করার জন্য। জাহিদ ভাই, আমাকে শোনা ওকে, যাচ্ছে? হ্যাঁ আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আশা করি ওকে। আপনি আমাকে শুনছেন। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের দ্বিতীয় ক্লাস। আমাদের যিনি আমাদের সাথে ছিলেন উনি হচ্ছেন আমাদের একজন প্রগ্রেসিভ ক্লাবের একজন ম্যানেজার, অত্যন্ত ডাইনামিক একজন পার্সন, অনুপ রয় দাদা। তো আহ, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমার যে আলোচনার প্রেক্ষাপট থাকবে, আপনারা জানেন প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে আপনারা আহ, এক প্রকার না, কমপ্লিটলি ফ্রিতে কিছু সেশন পাচ্ছেন। যে সেশন গুলো আপনাদের পার্সোনাল লাইফে অনেক বেশি ইফেক্টিভ হবে। গতকালকে অনেক চমৎকার এবং ইনফরমেটিভ একটা ট্রেনিং আমরা পেয়েছি, একটা সেশন পেয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার যে সেশনটা হবে, আমি মূলত ম্যাক্সিমাম সময়ে যতটুকু সময় আমি আলোচনা করি, আমার আলোচনার ম্যাক্সিমাম টাইম থেকে প্রোডাক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, কিন্তু প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে আজকে আমাকে যে টপিকসটা দেওয়া হলো বা প্রগ্রেসিভের কাছে মনে হলো যে যেহেতু আপনারা স্কিল ডেভেলপমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্টের অনেকগুলো ব্যাপার জানা খুবই দরকার, তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার প্রেক্ষাপট হচ্ছে আমাদের ড্রিম সেট আপ। ড্রিম সেট আপ, স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই স্বপ্ন সম্পর্কে জানেন। দেখেন, প্রথমত বিষয়টা হলো যে আলোচনার একেবারে শুরুর অংশটাতে, শুরুর লগ্নে আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো, যখনই স্বপ্ন নিয়ে কথাটা বলছি আপনাকে, তখন আপনার মনস্পটে কিন্তু অনেকগুলো ব্যাপার, আরে এটা আবার কেমন কথা, স্বপ্ন নিয়ে কি আবার ট্রেনিং হয় নাকি? মোটামুটি দিনারা খুব ভালো এই সাইট গুলাতে একটু ধারণা কম থাকতে পারে, বা হচ্ছে আপনি হয়তো বা মনে করতে পারেন যে এই বিষয়টা মানে তেমন কোনো আলোচনার বিষয় না, স্বপ্ন নিয়ে আবার মানুষ কি আলোচনা করবে, কতটুকু সময় কথা বলা যাবে স্বপ্ন নিয়ে। কিন্তু মজার বিষয় হলো, স্বপ্ন নিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। ড্রিম অনেক বড় একটা পার্ট, এবং বলা হয় যে পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনে একেবারে আহ আপনার কি বলে, চণ্ডীপাঠ একটা কোটেশন আছে না, এরকম বলে যে একবারে মুচির দোকান থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, একবারে টপ টু বটম, একবারে নিম্ন থেকে ঊর্ধ্বতর শ্রেণী পর্যন্ত, মানে আপনার 1,000 টাকার ব্যবসা থেকে হাজার কোটি ট্রিলিয়ন ডলারের বিজনেস বা মিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস, যাই আপনি বলেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা কাজে ড্রিম থাকে। যেমন একটা মানুষ কেন অনার্সে ভর্তি হয়, কেন গ্রাজুয়েশন করে, একটা মানুষ কেন 16 বছর থেকে 20 বছর সময় পড়াশোনা করে, কি জন্য পড়ে, একটা মানুষ পড়ে কেন, আপনি কেন এখানে আসছেন, অথবা যদি বলা হয় যে আপনি কোন কারণে, কোন বিষয়টার জন্য আজকে আপনার এত ব্যস্ততার মধ্যে, আপনি অবশ্যই ব্যস্ত মানুষ, অবশ্যই আপনার সময়ের একটা ভ্যালু আছে, এতটুকু সময়ের মধ্যে কেন আপনি আজকে এখানে আসছেন, এটা ড্রিম আপনি দেখেন, এজন্য আপনি আসছেন। আপনি একেবারে ধরেন, আপনি পার্সোনালি যদি একটু চিন্তা করে দেখেন, প্রতিটা কাজের পিছনে আপনি যে কাজগুলা করেন, সারা পৃথিবীর যতগুলা মানুষ আপনার যে কোনো কাজের সাথে জড়িত আছে বা কোনো কাজ শুরু করছে, প্রতিটা কাজের পিছনের অন্যতম একটা পার্ট কিন্তু ড্রিম। ওই ব্যক্তি স্বপ্ন দেখে। এবং আরো মজার বিষয়টা হলো, আমি ইসলামিক জ্ঞান আমার খুব বেশি নাই, কিন্তু তার পরবর্তীতে যতদূর আমি, আমার কাছে মনে হবে, আমি শুনেছি, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা যে আমাদেরকে তৈরি করেছেন মানুষ হিসেবে, আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে গিয়েও কিন্তু ফেরেশতারা ওনাকে বলছে যে না, মানুষ হিসেবে
মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নেই, কারণ এরা কলহ করবে, বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে। মানুষ তৈরি করার কোনো কিন্তু প্রয়োজন নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো আমরাই তো আছি, ফেরেশতারাই আপনার জন্য যথেষ্ট। আপনার ইবাদত বন্দেগী করতেছে, আপনার মানে এই আপনার অনুগত আছে ফেরেশতারাই। তাহলে মানুষ কেন প্রয়োজন? আপনার তো ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, তাহলে কেন আপনি মানুষকে প্রয়োজন? আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমাদের সৃষ্টির শুরুর, মানে আমরা আমাদের যে সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টি করতে গিয়েও কিন্তু মানে সৃষ্টিকর্তাকে ফেরেশতারা বলছে যে না, সৃষ্টি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরেও কিন্তু আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখছে যে আমি আমার বান্দা তৈরি করবো, বান্দা আমার নাজ নিয়ামতের গুণগান গাইবে, আমাকে সেজদা করবে, এই ধরনের একটা ব্যাপার। তার মানে আমরা মানব জাতি, বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের সৃষ্টির পিছনেও কিন্তু স্রষ্টার অনেক বড় একটা ড্রিম ছিল, অনেক বড় একটা স্বপ্ন ছিল। তার মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আমি আপনার সামনে বসে কথা বলছি, এই টোটাল ব্যাপারটা জুড়ে কিন্তু স্বপ্নের একটা ক্যালকুলেশন আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার স্বপ্ন কি, আপনি কি কোনো ড্রিম দেখেন? আরিফ ভাই একটা কথা খুব চমৎকার ভাবে বলে যে, যেই ব্যক্তি স্বপ্ন দেখতে পারে না ওই ব্যক্তি মৃত লাশের মতো, শুধু তাকে দাফন করা হয়নি। স্বপ্ন যদি কারো না থাকে তাহলে আপনি কিন্তু জাস্ট একজন বলতে পারে যে জীবিত লাশ বলা যায় আপনাকে, মানে আপনাকে শুধু দাফন করা বাকি আছে। তার মানে বিষয়টা হলো স্বপ্ন লাইফে, আমাদের হিউম্যান লাইফে, আমাদের মানব জীবনে, আমাদের চলার পথে আপনি যেই প্রফেশনে আছেন অথবা যেই প্রফেশনে যেতে চাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিম অনেক বড় ব্যাপার। দেখেন এই বিষয়গুলো নিয়ে আরো আপনি আমার থেকেও এই ব্যাপারটা হয়তো আরো অনেক ভালো অনুভব করছেন আমি যখন কথাটা বলছি। তো বিষয়টা হলো, দেখেন একটা মা যখন একটা সন্তানকে লালন পালন করে, তখন কিন্তু মা ছোটবেলায়, কত ছোট বাচ্চা, হ্যাঁ কত মা মাত্র মায়ের কোলে দুধ খায়, তখন মা আদর করে জড়াই ধরে বলে যে আমার ছেলে কোনো একদিন ডাক্তার হবে। দেখেন এটাও কিন্তু, এটা তো অনেক বড় একটা ড্রিম। আমাদের মা স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়েই কিন্তু মানুষের জীবন, স্বপ্নই কিন্তু লাইফের সবকিছু। তো আপনার ড্রিমটা কি? আপনি কি স্বপ্ন দেখেন? এখন বিষয়টা হলো স্বপ্ন কিন্তু চুরি হয়। আপনি যে স্বপ্ন দেখেন হয়তো বা কোনো কারণে আপনার স্বপ্নটা চুরি হয়ে গেছে, এই জন্য এখন আর আপনার কাছে স্বপ্ন শব্দটা শুনতে তেমন মানে ভালো লাগে না। মনে হয় যে মানে ল্যাক অফ কনফিডেন্স, আপনার কাছে মনে হয় যে আমি মনে হয় আমার স্বপ্নটা ফুলফিল করতে পারবো না, এই ধরনের একটা মানে চিন্তা ভাবনা হয়তো বা আপনার মধ্যে চলে আসছে। তো আমি এখন আমার স্লাইড ভিত্তিক আলোচনায় যাই নাই। আপনাদের সবাইকে আহ মানে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনছেন। আমার একটা ক্রাইটেরিয়া হচ্ছে, আপনি যখন খুব মনোযোগ দিয়ে শুনেন তখন আমি এটা অনুভব করি, খুব ফিল করতে পারি। তো আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি যদি খুব মনোযোগী থাকেন তাহলে খুব ভালো, যদি না থাকেন তাহলে অবশ্যই খুব মনোযোগী হন, নতুবা আপনি পরবর্তী সেশনটা খুব ভালো এনজয় করতে পারবেন। আর এখানে আজকে মূলত বিষয়টা হবে ড্রিম নিয়ে আলোচনা হবে, এবং এই টোটাল ব্যাপারটাতে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনি খুব ভালো করে বুঝে যাবেন যে স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয়, বা স্বপ্ন কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে বাস্তবায়ন হবে। আপনি যে স্বপ্নগুলো দেখেছেন এই স্বপ্নগুলো ইতিপূর্বে কেন বাস্তবায়ন করতে পারেন নাই, এই টোটাল বিষয়টা, টোটাল একটা ক্যালকুলেশন আজকে আপনি আলোচনা থেকে পেয়ে যাবেন। তো আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি মনোযোগের সাথে শুনছেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমার স্লাইড শেয়ার করছি। ওকে, আবারও প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমত বিষয়টা হলো, এখানে যে স্লাইডটা আপনি দেখছেন এই স্লাইডটা থেকে আপনার কাছে কি মনে হয়, কি মনে আসতেছে? ছোটবেলার কথা মনে মনে পড়ার কথা, যে এখানে ছোটবেলায় ক্লাসরুমে আমাদেরকে একটা কমন প্রশ্ন করা হতো, বা আমরা একটা কমন এসে লিখতাম, বা হচ্ছে একটা রচনা লিখতাম। হ্যাঁ, আমরা একটা কম্পোজিশন লিখতাম যে এইম ইন লাইফ, আমাদের জীবনের এইম কি, জীবনের লক্ষ্য কি। তখন আমরা ম্যাক্সিমাম মানুষ, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আমিও বলেছি, আমরা ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সবার প্রথমে বলে আমি ডাক্তার হব, এবং এর পরবর্তীতে বলে আমি ইঞ্জিনিয়ার হব। মোটামুটি এই দুইটার বাইরে তেমন কোনো প্রফেশন খুবই কম বলা হয়, একেবারে নগণ্য, যে আমি উদ্যোক্তা হব। ওই দিন আমি অবাক হলাম যে আপনারা সম্ভবত অনেকেই, প্রায় সবাই এখানে দেখেছেন যে ওই দিন একটা নিউজ মিডিয়াতে আমি দেখলাম যে একটা স্টুডেন্টকে প্রশ্ন করলো, সম্ভবত বিক্রমনাথ মহিলা কলেজের ওই একটা মেয়েকে প্রশ্ন করলো যে তুমি বড় হয়ে কি হতে চাও। তখন সে বলছে আমি ইউটিউবার হতে চাই। হ্যাঁ, একেবারে এক্সেপশনাল। তার মানে তার মেন্টালিটি, তার গ্রোথ, তার বর্তমান অবস্থান
চাকরি বাকরির সিচুয়েশন সবকিছুর বিবেচনা তার কাছে মনে হয়েছে যে না আমাকে ইউটিউবার হতে হবে। কিন্তু নর্মালি আমরা ছোটবেলা থেকে যে বিষয়টা চর্চা করে আসছি সেটা হলো আমাদের কাছে আমরা স্বপ্ন মানে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার। ওই সময়টা থেকেই এই কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে ওই ছোটবেলা থেকেই যখন আমরা মাত্র অঙ্কুরিত হয়েছি, মাত্র জীবনের একেবারে বিদ্যা অর্জনের প্রথম ধাপে আমরা পা দিলাম, ওই সময়টা থেকে কিন্তু আমরা স্বপ্ন সম্পর্কে মোটামুটি জানি। এর পরবর্তীতে বলা হচ্ছে স্বপ্ন নিয়ে যে আলোচনা করবো আজকের এই আলোচনার মূল প্রেক্ষাপট হলো বিগ ড্রিম বা ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখা। হ্যাঁ, এখন স্বপ্ন দেখলে তো আপনার অ্যাকাউন্ট থেকে আর টাকা কেটে নিয়ে যাবে না, আপনার তো কেউ পুলিশে ধরে নিয়ে যাবে না। হ্যাঁ, বিষয়টা তো এরকম কিছু না। তাহলে আপনি স্বপ্ন দেখেন না কেন? আপনি যদি প্ল্যান না করেন, যেমন ধরুন আমি বর্তমানে আছি উত্তরে, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে। এখন আমি ধরেন যদি স্বপ্নই না দেখি যে আমি আল্লাহ যদি চাই আগামী ফ্রাইডেতে আমি বাড়িতে যাব, এই স্বপ্ন যদি আমি না দেখি, আমার কি কোনো প্ল্যান আসবে? আমি কি কোনো পরিকল্পনা করতে পারবো? নাকি আমি অটোতেই কোনো ভাববো না, চিন্তা করবো না, স্বপ্ন দেখবো না, আমি অটোতে বাড়িতে চলে যাবো? এটা তো পসিবল না। আপনি যদি কোনো একটা গন্তব্যে পৌঁছাতে চান, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ওই গন্তব্য নিয়ে আপনাকে ড্রিম দেখতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে। তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে প্ল্যান দিবে যে আপনি এই বিষয়টাকে কিভাবে বাস্তবায়ন করবেন। তো চলুন পরবর্তী বিষয়টাতে যাই। এই ভদ্রলোককে আমি ড্রিম নিয়ে যখনই কথা বলি, আমি প্রায় সময় ওনার বা বক্তব্যগুলো আমি শুনি, এবং ভদ্রলোক আমার অত্যন্ত প্রিয় এবং খুবই ওনার আলোচনায় আমি অনেক বেশি মোটিভেটেড হই। আমাদের ঢাকা উত্তরের সাবেক মেয়র ছিলেন আনিসুল হক। উনি একটা কথা বলছে যে মানুষ পারে না এমন কিছু নেই, মানুষের জন্য বলা হয় মানুষ স্বপ্নের সমান বড়। পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু স্বপ্নের সমান বড়। আপনি আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনারাও বর্তমানে অনেক বড় একটা স্বপ্ন আছে, অথবা ইতিপূর্বে অনেক বড় একটা ড্রিম ছিল, কিন্তু প্রেক্ষাপট বা বিভিন্ন বিষয়ের বিবেচনায় আপনার কাছে মনে হয়েছে, অথবা ইতিপূর্বে আপনাকে কেউ বলে দিচ্ছে, অথবা আপনি কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, বা কোনো না কোনো ক্যালকুলেশন করেছেন, যে এই ক্যালকুলেশনে আপনার কাছে মনে হয়েছে যে না, আমার এই স্বপ্নটা পূরণ করা সম্ভব না, এটা অলিক অবাস্তব। দেখেন, পৃথিবীতে অলিক অবাস্তব বলতে কিছু নেই, একেবারেই অসম্ভব বিষয়টা কিন্তু তা না। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি ক্যালকুলেশন বলবো। এরপর আপনারা জানেন এই ভদ্রলোককে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ওনার একটা বইও আছে ড্রিম নিয়ে। উনি কিন্তু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিলেন, এবং আরো মজার বিষয়, উনি কিন্তু একজন ভালো মানের নেটওয়ার্কার, এবং উনি অনেক বড় মাপের একজন বিজনেসম্যান। ওনার কিন্তু অনেকগুলো বই আছে। তো প্রথমত আমরা যদি ডেফিনেশন অফ বিগ ড্রিম দেখি, যে বড় ড্রিম বা বড় স্বপ্ন, বড় স্বপ্নের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, তখন থিওরিটিক্যালি বলা হচ্ছে এ বিগ ড্রিম ইজ এ সাস্টেনেবল উইশ or an aspiration for something of which when we attain it we believe it would fulfill or satisfy an inner longing or desire. A big dream is a bold vision of the future. এই কথাটা আমাকে এত বেশি আমাকে আন্দোলিত করে, এই ডেফিনেশনটা। আপনি যখন আপনার কোনো একটা ইচ্ছা আপনি চাইবেন, ওইটাকে আপনি বিলিভ করবেন, এবং ওই ওই বিষয়টা যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, তখন আপনার মনস্পটে ওই বিষয়টা দৃশ্য ফুটে উঠবে, এবং আপনি যখন বিষয়টাকে অনুভব করবেন, তখনই কিন্তু সেটা অনেক বড় ড্রিম হিসাবে আপনার সামনে ধরা দিবে। এখানে বলা হচ্ছে বিগ ড্রিম ইজ এ বোল্ড ভিশন অফ দ্য ফিউচার। আপনার এই মানে স্বপ্নটা হচ্ছে, বড় ড্রিম হচ্ছে এমন যে বোল্ড ভিশন, অনেক বড় করে আপনি দেখবেন। বিষয়টা কেমন, আপনি এই এই ছবিটার দিকে একটু তাকান। দেখেন এখানে একটা চশমা সদৃশ একটা বস্তু আছে, চশমা। আপনি দেখেন চতুর্পাশটা ব্লার করে দেওয়া আছে, চশমার চতুর্পাশ ব্লার করে দেওয়া আছে, মানে একটু আবছা আবছা করে দিছে। শুধুমাত্র চশমার দুই পাশটা আপনি দেখেন, একবারে ফোকাসিং ফ্যাক্টর যেখানে, তার একবারে কেন্দ্রবিন্দুতে, যেখানে তার দেখা দরকার, অন্য চতুর্পাশে কি আছে এটা আমার কোনো প্রয়োজন নেই। আমার শুধুমাত্র প্রয়োজন হচ্ছে আমার চাওয়াটা কি, আমি মূলত কি চাই, আমার ফোকাসিং পয়েন্টটা কোথায়, আমার স্বপ্ন কোথায়। এখন ধরেন সাপোজ আপনার কাছে মনে হইলো যে আপনি উত্তরা থেকে আপনি মতিঝিল যাবেন, কথার কথা, উত্তরা থেকে আপনি মতিঝিল যাবেন, তাহলে আপনার টার্গেট কোথায়, আপনি আছেন কোথায়, উত্তরা, যাবেন কোথায়, মতিঝিল। তার মানে এখানে শর্টকাটে বা রাইট ট্র্যাকে যতটুকু দ্রুত আপনি যেতে পারেন, বা আপনি একাগ্র চিত্তে যদি যেতে থাকেন, তাহলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি মতিঝিল পৌঁছাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটু সামনে গিয়ে আমি একটু মিরপুরের দিকে চলে যাই, বা আমি একটু
মহাখালী দিকে দাঁড়াই, মানে আপনি যদি হেলায় ফেলায় বা মানে ফোকাসিং ফ্যাক্টর যদি আপনি ঠিক না রাখেন, আপনি কিন্তু কোনোভাবেই আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন না। তাহলে দেখেন, একেবারে আলোচনার সূচনা লগ্নে আপনাকে আমি একটা কথা দারুণভাবে বলে দিতে চাই, সেটা হলো আপনার বড় স্বপ্ন বা আপনি যেই স্বপ্নই দেখেন না কেন, ওই স্বপ্ন ফুলফিল করার অন্যতম একটা কোটেশন, অন্যতম একটা দাবি, অন্যতম একটা লজিক হচ্ছে, অন্যতম একটা পয়েন্ট হচ্ছে বোল্ড ভিশন। অর্থাৎ আপনার ওই স্বপ্নটাকে আপনি বড় করে দেখেন। আপনি ওই যে বলে না যে মাইক্রোস্কোপে দেখে অথবা তার ম্যাগনিফাই গ্লাস, দেখবেন যে আমরা ছোটবেলায় ম্যাগনিফাই গ্লাস দিয়ে কিন্তু সূর্যের আলো ফেলে ফেলে শীতকালে যে আগুন ধরাইতাম। মানে ম্যাগনিফাই গ্লাসের কাজ হচ্ছে ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো। এই টোটাল বোল্ড ভিশনের ব্যাপারটা হচ্ছে আপনি যেই ড্রিম দেখেন, যে স্বপ্নটা আপনি দেখেন, ওই স্বপ্নটাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখবেন এবং এমন ভাবে দেখবেন, যেমন আপনি যে স্বপ্নটা দেখেন ওই স্বপ্নটাকে আপনি এমন ভাবে দেখেন, এমন ভাবে স্বপ্নটাকে আপনি ফিল করেন, যেন আপনার কাছে মনে হয় আরে চোখ বন্ধ করলেই মনে হয় আমি বিষয়টা ফিল করি, অনুভূতিতে আসে। আমার কাছে মনে হয় যে এই যে আমি এটা পেয়ে গেলাম। দেখেন, সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্ককে এত বেশি পরিমাণ মানে কি বলবো, যে এত বেশি পরিমাণ ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়ে তৈরি করেছে, কয়েকটা সুপার কম্পিউটারের সমান কিন্তু আমাদের এই মস্তিষ্ক। এবং আপনি যেটাকে লিমিটিং বিলিফের কারণে, সীমাবদ্ধ বিশ্বাসের কারণে আপনি যে মস্তিষ্ককে দমায় রাখছেন, বিজ্ঞান বলছে যে আমাদের সম্ভবত আলবার্ট আইনস্টাইনের কথা, ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একজন ট্যালেন্ট পারসন, উনি ওনার টোটাল ব্রেনের খুব সম্ভবত 12% মাত্র ব্যবহার করতে পেরেছে। এই 12% দিয়ে সারা দুনিয়া কাঁপাই দিছে। আপনার আমার ব্রেন তো মানে 0.1% ব্যবহার হয় না, পুরোটা ব্রেনই অগোচর পড়ে আছে। শুধুমাত্র কেন? আমরা বিশ্বাসই করতে চাই না, আমরা বিলিভই করতে চাই না যে আমরা আমাদের দ্বারা কিছু একটা হবে। মানে আমাদের কোনো বিশ্বাসই নেই, আমাদের নিজের প্রতি নিজের কোনো বিশ্বাস নাই। মানে এই যে আরেকজন ব্যক্তি, আমি আপনাদের বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার দ্বারা কিছু হবে, আপনি এটাও বিশ্বাস করতেছেন। মানে আপনার প্রতি আপনার বিশ্বাস নাই, আমি যে আপনাকে বলে দিচ্ছি যে আপনার দ্বারা দারুণ কিছু হবে, আপনি দারুণ একজন সম্ভাবনাময়ী পার্সন, এবং আপনি যে স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা আপনার 100% ফুলফিল হবে। এই বিষয়টা যে আমি বলছি, এই ব্যাপারটা আপনি অকপটে বিশ্বাস করেন। এবং বিশ্বাস, আপনি কিন্তু স্বপ্ন পূরণ করার অন্যতম একটা বিষয় হলো বিলিভ ইন ইউর সেলফ। আপনাকে নিজের প্রতি বিশ্বাস করতে হবে, আপনি যে একজন যোগ্য ব্যক্তি, আপনি যে আপনার ওই স্বপ্নটা পূরণ করার জন্য যোগ্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমার ব্যক্তিগতভাবে খুব দারুণ স্বপ্ন যে আমি আমার গাড়ি নিয়ে খুব ভালো একটা ড্রিম আছে। যেমন আমার একটা গাড়ি খুব পছন্দ, আমি ল্যান্ড ক্রুজার প্রাডো একটা গাড়ি আছে, খুবই উঁচা, দেখলেই একেবারে খুব বেটার ফিলিংস হয়। মানে গাড়ি যে এটা যে একটা গাড়ি দেখে একটা ফিল আসে। এবং আমি খুব, এই যে আপনার সাথে কথা বলছি আমি কিন্তু চোখ বন্ধ করে কথা বলছি, এবং আমি যখন এই গাড়িটার কথা মনে করলাম, আমার কাছে আমার দুই চোখের সামনে, বিশ্বাস করবেন না, এই যে কালো রঙের গাড়িটা আমি দেখতে পাচ্ছি, কত উঁচা একটা গাড়ি, আমি গাড়ির সামনে দাঁড়ায় ছবি তুলছি, হ্যাঁ, আমি দারুণভাবে গাড়িটা ড্রাইভ করতেছি, তাই গাড়িটার অনেকগুলো বৈশিষ্ট্য আমার মনে পড়তেছে। এই যে একটা ব্যাপার, এই যে মানে বিশ্বাসের একটা লেভেল, এই যে আমি চোখ বন্ধ করলে, আপনি বিশ্বাস করবেন না, সৃষ্টিকর্তা সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি চোখ বন্ধ করলাম মানে আমার চোখের সামনে প্রাডো ভাসতেছে, আমার কাছে মনে হইতেছে প্রাডোর সামনে আমি দাঁড়াই আছি। এই যে একটা আস্থার জায়গা, এই যে আমি আমার নিজেকে বিশ্বাস করি। হয়তোবা আজকের পরে আপনি আমার সাথে আপনার কমিউনিকেশন নাও থাকতে পারে, হয়তোবা আপনি প্রগ্রেসিভ ক্লাবের সাথে কাজ করার মতো মানে সুযোগ আপনি নাও পেতে পারেন। প্রগ্রেসিভের সাথে কিন্তু সবাই, যেমন আপনাদের ক্লাস বেঁচে একবার ওরিয়েন্টেশন ক্লাস যেদিন হয়েছে ওইদিন কিন্তু সবাইকে প্রগ্রেসিভ ক্লাব সুযোগ দেয়নি, এটা লিমিটেড পার্সনকে কিন্তু সুযোগ দিয়েছে। সিমিলারলি এই সেশন থেকে যে সবাই চলে আসবেন এত এত পার্টিসিপেন্ট, এটা কিন্তু আমাদের এত মানুষের প্রয়োজন নেই। তো মূল বিষয়টা হলো, যদি আপনি সুযোগ পান বা না পান, কোনোভাবে আগামী 5 বছর পর আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি দেখবেন আমার প্রোফাইলে আপনি ঢুকলে দেখবেন যে ল্যান্ড ক্রুজার প্রাডোর সাথে আমার পার্সোনালটা ছবি আপনি পাবেন। এর অন্যতম কারণ হচ্ছে একটা স্পেসিফিক গোল সেট করে আমি কিন্তু আমার স্বপ্নের দিকে এগোচ্ছি, এবং অবশ্যই আমি এই ব্যাপারটা বিশ্বাস করি যে অবশ্যই সেটা হবে, এবং অনেক দ্রুত সময়ের মধ্যে হবে, এজন্যই হবে, আমি এটা বিশ্বাস করি। এবং আপনাকে আরেকটা কথা বলে দিতে চাই, আপনি যেই স্বপ্নটা দেখেন, আমি এটা বলছি না যে আপনাকে প্রগ্রেসিভ ক্লাবের সাথেই স্বপ্ন দেখতে হবে, আমি এটা বলছি না যে আপনাকে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টে আসলেই আপনি স্বপ্ন দেখবেন নতুবা দেখেন না, এটা আপনাকে বলছি না। আমি আপনাকে এটা বলে দিতে চাচ্ছি যে আপনি যে স্বপ্নটা দেখেন, ওই স্বপ্নটার প্রতি যদি আপনার 100% আস্থা থাকে
এবং আপনি যদি নিজেকে ওই স্বপ্নের যোগ্য মনে করেন এবং আপনি যদি এই কথাটা অকপটে বিশ্বাস করেন যে ওই স্বপ্নটা ফুলফিল করার মতো যোগ্যতা আপনার ভিতরে আছে, তাহলে নিশ্চিত থাকেন অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ হবে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম, আপনি এটা মাথায় রেখেন। ওকে, চলেন পরবর্তী অংশতে যাই। বলা হচ্ছে যে ক্লিয়ারিটি ইজ পাওয়ার। এটা নিয়ে আমি একটু আগে বলেছি যে ক্লিয়ারিটি আমাদের ভিতরে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিজুয়ালাইজেশনের একটা পার্ট থাকতে হবে। আমরা যে ব্যাপারটাকে, যে বিষয়টাকে আমরা ড্রিম দেখি, অনেকের পার্সোনাল গাড়ির ড্রিম থাকতে পারে, অনেকের খুব স্বপ্ন থাকতে পারে যে আমার মনের মাধুরী মিশে আমি একটা বাড়ি করব, হোক সেটা একতলা বাড়ি বা দোতলা বাড়ি বা ডুপ্লেক্স বাড়ি। আমার খুব একটা স্বপ্ন যে আমি একটা বাড়ি করব। ওরে ভাই, আপনি নিজের সাথে নিজে কথা বলেন, আপনি নিজেকে বলেন যে অবশ্যই আমি পারবো, আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো সুযোগ দিবে যদি, কারণ আল্লাহর ধনভাণ্ডারের তো অভাব নাই, আল্লাহর কাছে তো সম্পদের কোনো অভাব নাই, এখানে তো মানে কোনো অভাব নাই, শুধুমাত্র আমাকে চেয়ে আনতে হবে, আমার যদি ডেডিকেশন থাকে। আরে মানে একটা কথা আছে না যে বাচ্চা যদি না কান্না করে মাও বুকের দুধ খাওয়ায় না। মানে যে মা যে সন্তানকে মানে এই আপনার এত কষ্ট করে লালন পালন করছে, ওই বাচ্চা যদি কান্না না করে, মাও কিন্তু বুঝে না যে আমার বাচ্চার দুধ প্রয়োজন। সিমিলারলি সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা যদি আপনাকে, আপনার অনুভূতি আপনি যদি আল্লাহর কাছে নাই বলেন, আল্লাহর কাছে যদি আপনার এই আকাঙ্ক্ষা, আপনার স্বপ্নের কথা আপনি নাই উপস্থাপন করেন, আপনি পাবেন কিভাবে? এজন্য বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা মানুষের নিয়তের উপর তার বরকতটা নির্ভর করে। তো চলেন আমরা পরবর্তী বিষয়টাতে যাই এবং আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিতে পারি, আমার স্বপ্ন যেমনই হোক, হোক সেটা ছোট স্বপ্ন, হোক সেটা বড় স্বপ্ন, হোক সেটা অনেক বড় স্বপ্ন, আমি যেই স্বপ্নই দেখি না কেন, আমার এই স্বপ্নের প্রতি আমার আস্থা এবং এই স্বপ্নের প্রতি আমার বিশ্বাস থাকবে। এবং অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই আমি আমার নিজেকে বিশ্বাস করবো যে ইয়েস, এই স্বপ্ন পূরণ করার জন্য আমি যোগ্য, আমি দক্ষ। চলেন পরবর্তী স্লাইডে যাই। ড্রিম, ড্রিম থেকে রিয়েলিটি, স্বপ্ন থেকে বাস্তবতা কিভাবে হয়? চলেন কিছু এক্সাম্পল দেখে আসি যে একটা মানুষ স্বপ্ন দেখে কোথায় আসতে পারে। এই ব্যক্তিটাকে আশা করি আপনারা সবাই চিনেন, মার্টিন লুথার কিং জুনিয়র। সারা দুনিয়ার কাছে এই ভদ্রলোক মূলত কৃষ্ণাঙ্গ, আমেরিকার কৃষ্ণাঙ্গদের নেতা হিসেবে পরিচিত। এবং সারা বিশ্বের দরবারে উনি শুধু একটা কথা বলে, উনি অসংখ্য ভাষণ দিয়েছে ওনার জীবদ্দশায়, কিন্তু অনেকগুলা কথার মধ্যে একটা কথা সারা পৃথিবী, উনি চলে যাওয়ার এত বছর পরেও আজ পর্যন্ত সারা পৃথিবী ওই কথাটা ভুলে নাই। সেটা হলো আই হ্যাভ এ ড্রিম। উনি একটা সেমিনারে দাঁড়িয়ে বলেছে যে আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? মূলত বিষয়টা হলো আমেরিকাতে যে বিষয়টা হতো সেটা হলো, আমেরিকাতে এখনো এখনো তো একবারেই নেই ব্যাপারটা তা না, এখনো কিন্তু ওই সমস্যাটা কিছুটা আছে। এবং প্রায় সময় আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এই ধরনের নিউজ পাই। তো বিষয়টা হলো কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে বেসিক পার্থক্যটা, ওইখানে শ্বেতাঙ্গরা সব রকম ফ্যাসিলিটিস পেত, কৃষ্ণাঙ্গরা পেত না। যেমন ধরেন খুবই সিম্পলি যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি কোনো একটা বাসে করে একজন প্রেগনেন্ট কৃষ্ণাঙ্গ যাচ্ছে, উনি ও ভদ্র মহিলা কৃষ্ণাঙ্গ, উনি একটা সিটে বসে আছে, একটা শ্বেতাঙ্গ ইয়াং ছেলে আসছে, এই এই সিটের মধ্যে কিন্তু এই প্রেগনেন্ট মাটা বসতে পারবে না। ওই মাকে সিট ছেড়ে দিয়ে ইয়াং ছেলেটাকে মানে বসতে দিতে হবে। এই ধরনের আরো অনেকগুলা বৈষম্য কিন্তু ছিল। এবং ক্ষমতার বলয়, ক্ষমতার যেই দাপট, সেটা কিন্তু কৃষ্ণাঙ্গরা মানে স্পর্শই করতে পারতো না। এই ক্ষমতার গণ্ডির মধ্যে শুধু মানে শ্বেতাঙ্গরা থাকতো। তো মার্টিন লুথার কিং ওই সময়ে বর্ণবাদীদের নেতা হিসেবে অনেক ফেমাস হয় এবং উনার একটা সেমিনার উনি বলেছে যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, এমন একদিন আসবে যেই দিন এই ইউএসএ কে, এই আমেরিকাকে শাসন করবে কৃষ্ণাঙ্গ, একজন কৃষ্ণাঙ্গ আমেরিকাকে শাসন করবে। আপনি একটা জিনিস ভাইবা দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে বাসের সিটে বসার অধিকার একটা গর্ভবতী মায়ের নাই, ওই জায়গাতে একটা মানুষ কিভাবে এত বড় স্বপ্ন দেখে যে ক্ষমতার মসনদে, ক্ষমতার চেয়ারে, সারা দুনিয়ার ক্ষমতার যাদের হাতে ইউএসএ, ওই ইউএস এর প্রেসিডেন্ট হবে কৃষ্ণাঙ্গ। দেখেন স্বপ্নটা তার কত বড়, কত বড় একটা ড্রিম এই ভদ্রলোক দেখেছে। আপনার কি মনে হয় এটাকে ফুলফিল হয়েছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ফুলফিল হয়েছে। আমেরিকার সম্ভবত 44তম প্রেসিডেন্ট হিসেবে একজন কৃষ্ণাঙ্গ সারা দুনিয়া শাসন করে গেছে, ওনার নাম হলো মিস্টার বারাক ওবামা। উনি কিন্তু সর্বপ্রথম একজন কৃষ্ণাঙ্গ হিসেবে আপনার আমেরিকাতে, সারা পৃথিবী আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ছিল। তার মানে আপনি খেয়াল করে দেখেন, এই যে স্বপ্ন এবং এই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হওয়া,
মানুষ কিন্তু একটা সময় স্বপ্ন দেখে এবং ওই স্বপ্নের জন্য ধারাবাহিক এবং নিরলস পরিশ্রম করে গেলে কিন্তু স্বপ্নটা রিয়েলিটিতে আসে। এখন এই মাঝখানের যে ধারাবাহিকতা, পরিশ্রম, স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো আমি কিন্তু এই এক্সাম্পল গুলো দেওয়ার পরে অবশ্যই শেয়ার করব। আপনি খুব বেশি মনোযোগী থাকবেন, তাহলে আপনি বিষয়টা খুব ভালো আপনার নিজের সাথে আপনি রিলেট করতে পারবেন। তো পরবর্তী চলেন আমরা আরেকটা স্বপ্ন বাস্তবায়ন করার একটা গল্প শুনি। এই ভদ্রলোককে আপনারা অবশ্যই চিনেন। ভদ্রলোকের নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। অবশ্যই আপনারা ওনাকে চিনেন। এপিজে আব্দুল কালামের যদি আমি লাইফ স্টোরিটা আপনাদের সাথে বলি, এটা আসলে বলার কিছু নাই, এটা আপনারা সবাই জানেন। খুব অল্প পরিসরে যদি উনার অনেকগুলা স্টোরি আছে, আমরা অনেকেই অনেকগুলো স্টোরি উনার জানি। এই অনেকগুলো স্টোরির মধ্যে একটা স্টোরি আমার কাছে খুব ভালো লাগে। উনারও আমি প্রচুর পরিমাণে সাক্ষাৎকার উনার দেখি, এখনো আমি দেখি, আমার খুবই ভালো লাগে। আমার খুব পছন্দের একজন মানুষ। তো উনি একটা সাক্ষাৎকারে সাংবাদিককে বলছে যে আমি যখন আমার বয়স যখন 23-তে আমি তখন ইন্ডিয়ান এয়ারফোর্সে উনি পাইলট হওয়ার জন্য উনি অ্যাপ্লিকেশন করে এবং এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ওই সময়টাতে ওনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয়। মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ওনাকে বৈমানিক হিসাবে বা হচ্ছে মানে পাইলট হিসাবে ওনাকে নিবে না, সিলেক্ট করে নাই, বাদ দিয়ে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। তো ওনার খুব স্বপ্ন ছিল আকাশে ওড়া বা বিমান চালাবে, এই খুব একটা ড্রিম ওনার ভিতরে ছিল। তো উনাকে তো রিজেক্ট করে দিয়েছে, উনি আর এখানে মানে বিমান চালানো বা পাইলট হওয়ার কোনো সুযোগ পায় নাই। তো উনি হাসতেছে আর বলতেছে যে আমি যখন মানে প্রেসিডেন্ট হলাম, ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলাম, তখন আমি হয়ে গেলাম টোটাল ইন্ডিয়ান এয়ারফোর্সের মানে কমান্ডার ইন চিফ। অর্থাৎ আমার এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স কোনো মিশনে গেলে অবশ্যই আমার অনুমতি, আমার পারমিশন নিতে হবে। ওই সময়টাতে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি প্রধান ছিল উনাকে বলছি আমার এই ড্রিমের কথা, যে আমি একটা সময় বিমান চালানোর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সে আবেদন করেছি, আমি বিমান চালাইতে চাই। ওই সময়টাতে যেই ইন্ডিয়ান এয়ারফোর্স উনাকে মানে একজন পাইলট হিসেবে রিসিভ করে নাই, ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের সর্বশ্রেষ্ঠ মানে প্রধান কর্মকর্তা যিনি যিনি প্রধান মানে বিমান বাহিনীর প্রধান ছিলেন, উনার নেতৃত্বে পরবর্তীতে উনি আপনার এই বিমান চালানোটা শিখে। উনাকে মানে ওই সংস্থার প্রধান উনাকে বিমান চালানো শিখে। তাহলে দেখেন, একটা মানুষ যখন কোনো একটা ব্যাপারে ড্রিম দেখে, স্বপ্ন দেখে এবং ওই স্বপ্নটাতে সে বিশ্বাস করে, এমন ধরেন আপনি গেলেন, ভাই আমি যদি মুকেশ আম্বানি হইতাম, অথবা আমি যদি টেসলার মালিক ইলন মাস্ক হইতাম, অথবা বসুন্ধরার মালিক সায়েন্স ওভার আনবিরের মতো হইলে কেমন হইতো? আচ্ছা, এটা কি কোনো ড্রিম বলেন? এটার কি কোনো ড্রিম বলে? না, এটা কিন্তু কোনো ড্রিম না। এখানে কোনো প্ল্যান নাই। এটাকে জাস্ট উইশ বলে, ইচ্ছা। যেমন আপনি যদি বলেন যে আমি যদি রাজা হতাম, হ্যাঁ, ওই যে আমরা পড়ি না, ইফ আই ওয়ার এ কিং, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম হইলে হবে না। আপনি যে জিনিসটা অর্জন করতে চান, যে জিনিসটা আপনি পেতে চান, ওই বিষয়টার প্রতি যদি আপনার আস্থা থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে এবং ওই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করতে থাকেন, আপনি কাজে থাকেন, তখন হয়তোবা আপনার এই ড্রিমটা ফুলফিল হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। তো চলুন আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে আমাদের মানে এতক্ষণ তো আপনি বাংলাদেশের পাশের দেশে চলে গেলাম, এখন একবারে বাংলাদেশে চলে আসি। আমাদের দেশের এক্সাম্পল যদি আপনি একটু দেখেন, এই ভদ্রলোক অবশ্যই অনেকে চেনার চেষ্টা করছেন, সম্ভবত সবাই চিনে গেছেন। উনি হচ্ছে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। তো উনি একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমি কোনো একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, আমি যোগ্যতা অর্জন করতে পারিনি বিধায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারিনি। এবং আমি খুবই আক্ষেপ করেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, ছাত্র রাজনীতি করি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, একটা মনের ভিতরে আক্ষেপ ছিল। কিন্তু আমি যখন প্রেসিডেন্ট হয়ে গেলাম, উনি যখন মানে প্রেসিডেন্ট হইলো, পরবর্তীতে যেটা হলো যে উনি প্রেসিডেন্ট হওয়ার পর উনি কিন্তু একজন প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, উনি কিন্তু বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের উনি কিন্তু চ্যান্সেলর। এবং সব বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান হিসেবে কাজ করেন উনি হচ্ছে বিসি, আপনারা অবশ্যই জানেন, ভাইস চ্যান্সেলর। চ্যান্সেলর কিন্তু আচার্য, যেটাকে বলে আচার্য হলো আপনার রাষ্ট্রপতি। উনি যখন মানে প্রেসিডেন্ট হইলো, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে গেছে। তো বিষয়টা হলো স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন যদি দেখতে পারেন, ওই স্বপ্ন নিয়ে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। এখন চলেন, আপনি এই স্বপ্নটাকে রিয়েলিটিতে কনভার্ট করার জন্য আপনাকে কোন কোন স্টেপ গুলো ফলো করতে হবে, অথবা ইতিপূর্বে আপনি যে স্বপ্নগুলো দেখেছেন
ওই স্বপ্নটা মানে পূরণ না হওয়ার পিছনে আমার কাছে মনে হয় যে এই স্টেপ গুলো আপনি ফলো খুব ভালো করে করেন নাই, হয়তো আপনি করেছেন, ধারাবাহিক ছিলেন না। চলেন আমরা আপনার স্বপ্নকে রিয়েলিটিতে, বাস্তবে রূপান্তর করার জন্য আমি আবার আপনাকে স্মরণ করে দিতে চাই যে স্বপ্ন কিন্তু এটা না যে আপনি শুধুমাত্র প্রগ্রেসিভ ক্লাবের হয়েই স্বপ্ন দেখতে হবে, তা কিন্তু না। আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি যে ড্রিম দেখেন, ওই ড্রিমের ক্ষেত্রেও আপনি এই স্টেপ গুলো ফলো করতে পারেন। আর যদি প্রগ্রেসিভ ক্লাবের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন, তাহলে মনে করেন, আমি আপনাকে খুব সিম্পলি একটা এক্সাম্পল দেই। আপনি এখান থেকে 1000 মাইল পাড়ি দিবেন, আপনি এখন রিক্সা দিয়ে যাচ্ছেন। প্রগ্রেসিভ ক্লাব অন্য কিছু না, প্রগ্রেসিভ ক্লাব হচ্ছে একটা দ্রুতযান গাড়ি। আপনি মনে করতে পারেন যে প্রায় 500 মাইল স্পিডে বা আরো কম করে ধরেন 200 মাইল স্পিডে চলন্ত একটা গাড়ি। আপনি যদি এই গাড়িতে উঠতে পারেন, আপনি যে স্বপ্ন দেখেন, যে গন্তব্য দেখেন, ওই গন্তব্যে আপনি নিজের প্ল্যানে যদি আপনি 10 দিনে যেতে পারেন, প্রগ্রেসিভ ক্লাব আপনাকে সেখানে 2 দিন বা 3 দিনে পৌঁছায় দিবে। আপনাকে 2 দিনের মধ্যে এখানে পৌঁছায় দিবে। এটা হলো প্রগ্রেসিভ ক্লাব, অন্য কিছু না। তো প্রথমত বিষয়টা হলো, আপনার স্বপ্নকে যদি আপনি রিয়েলিটিতে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে একটা স্বপ্ন দেখতে হবে, যেটা অলরেডি আপনি দেখেছেন। পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে একটা গোল সেট আপ করতে হবে। আচ্ছা, গোল সেট আপের ব্যাপারটা কি? গোল সেট আপের ব্যাপারটা হচ্ছে, আপনি যখন আপনার এই স্বপ্নগুলোকে লিখবেন, আপনি যখন আপনার এই স্বপ্নগুলোকে আহ একটা ডেড লাইন দিবেন, আপনি যখন আপনার এই স্বপ্নগুলোকে দেখার পরবর্তীতে নোট ডাউন করবেন, লিপিবদ্ধ করবেন, তখন সেখান থেকে একটা গোল সেট আপ তৈরি হয়। একটা নির্দিষ্ট গোল থাকে, গন্তব্য থাকে, আমি এখানেই যাব। হ্যাঁ, ওই যে ক্লিয়ারিটি পাওয়ার বললাম, এমন। এর পরবর্তীতে বিষয় হলো প্ল্যান। যখন আপনার গোল সেট আপ হয়ে যাবে, যে আমি আমি এই এই জিনিসটা চাই, এই বিষয়টাকেই আমি চাই, আমার এই জিনিসটা লাগবেই, তখন আপনার প্ল্যান আসবে। আচ্ছা, সাপোজ আমি ধরে নিলাম যে আপনি প্ল্যান করলেন যে আমি আগামী 10 বছরের মধ্যে আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে আমার মৌলিক চাহিদা পূরণ করার পরে আগামী 10 বছরের মধ্যে আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে আমি 50 লাখ টাকা ক্যাশ করব। কত লাখ? 50 লাখ টাকা আগামী 10 বছরের মধ্যে আমি ক্যাশ করব, এটা আমার প্ল্যান। তার মানে যদি 10 বছরে 50 লাখ আপনাকে ক্যাশ করতে হয়, তাহলে প্রতি বছর আপনাকে 5 লাখ টাকা অ্যাকাউন্টে রাখতে হবে। এখন এটা হলো আপনার গোল। গোল কোনটা? আপনি আপনার এই 50 লাখ টাকা অ্যাকাউন্টে রাখবেন, এটা হলো আপনার গোল। তাহলে আপনার এবার চলে আসবে প্ল্যানে। আচ্ছা, যদি আমার 5 লাখ করে অ্যাকাউন্টে রাখতে হয়, তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা করে রাখতে হবে, কত টাকা করে আমাকে সেভিংস করতে হবে, এটা হয়ে গেল প্ল্যান। অর্থাৎ ওই গোল পূরণের জন্য, গোল বাস্তবায়ন করার জন্য যে রোড ম্যাপ তৈরি হয়, যে মানচিত্র তৈরি হয়, কাজের যে সিকোয়েন্স তৈরি হয়, আপনার এই 1 বছরকে আপনি 12 মাসে নিয়ে আসবেন, মান্থলি নিয়ে আসবেন, মান্থলি থেকে আপনি হয়তোবা আপনি সাপ্তাহিক কাজে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি টোটাল 10 বছরের পরিকল্পনাকে আপনি যখন ভেঙে ভেঙে আপনি নির্দিষ্ট প্ল্যান ভিত্তিক কাজ করবেন, নির্দিষ্ট স্টেপে কাজ করবেন, সেটা হয়ে যাবে প্ল্যান। দেন আপনার সাথে ধরা দিবে রিয়েলিটি। কেন জানেন? ধরেন আপনি যখন 1 বছরকে 12টা মাসে ভাগ করবেন এবং প্রতি মাসে আপনি সফল হবেন, আপনার টার্গেট আমি এই মাসে সফল হব, এরকম ভাবে 12টা মাস যোগ করে ফেললেই কিন্তু 1 বছর হয়ে যায়। মজার বিষয় হলো, আপনি যখন 1 বছর পূরণ করে আপনার 5 লক্ষ টাকা আপনি ক্যাশ করে ফেলতে পারবেন, পরবর্তী বছর যখন আরো 5 লাখ, এরকম ভাবে যদি আপনি 10টা বছর একসাথে করতে পারেন, তখনই কিন্তু আপনার রিয়েলিটি আপনার কাছে ধরা দিবে। তাহলে মূলত বিষয়টা হলো, আপনি যদি আপনার স্বপ্নটাকে বাস্তবতা রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে 4টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, ড্রিম সেটআপ। আপনার স্বপ্ন, আপনি ড্রিম সেটআপ করেন। যদি না থাকে, আপনি পার্সোনালি খুবই নীরবে নিভৃতে একটা কাগজ কলম নিয়ে বসেন, বসে আপনার সাথে আপনি একটু কথা বলেন যে পৃথিবীতে, এই নশ্বর পৃথিবীতে অল্প কিছু সময়ের জন্য আসছি, আমি কি আমাকে কখনো প্রশ্ন করেছি যে আমি কি চাই? সারা জীবনে তো অন্যের চাওয়া নিয়ে চিন্তা করলাম, আমার চাওয়াটা কি, আমি কি চাই? এই বিষয়টা আপনি পার্সোনালি নিজেকে নিজে প্রশ্ন করেন। প্রশ্ন করে আপনার যদি ড্রিম থাকে, ওই ড্রিম লেখা যদি না থাকে, আপনি নিজেকে প্রশ্ন করলে আপনার ভিতরের ব্যক্তি আপনাকে বলে দিবে যে আপনি কি চান। ওই চাওয়াগুলো লেখেন। এরপরে গোল সেট আপ করেন। ওই চাওয়াগুলো লিপিবদ্ধ করলে গোল হয়ে যাবে। একটা ডেডলাইন ফিক্স করে দেন। দেন প্ল্যান করেন কিভাবে আগাবেন। দেন আপনার স্বপ্নটা রিয়েলিটিতে আসবে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা রিসার্চে দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষের, ভেরি ফিউ পিপল হ্যাভ রিটেন গোলস। অল্প কিছু সংখ্যক মানুষের গোলটা লিপিবদ্ধ থাকে। আমাদের ম্যাক্সিমাম স্বপ্ন হলো ব্রেনে মাথায়। কিন্তু আমাদের ব্রেন কিন্তু এত আনপ্রোডাক্টিভ, অপ্রয়োজনীয় কিছু কিন্তু আমাদের ব্রেন মনে রাখে না। এটা মাথায় রেখে, ব্রেন খুব প্রয়োজনীয় জিনিস মনে রাখে। যেমন আমরা যদি প্রশ্ন করি যে আপনি আহ গত শনিবারে লাঞ্চে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন? গত লাস্ট স্যাটারডেতে লাঞ্চে আপনার
ভাত যে আপনি খেয়েছেন, লাঞ্চ করেছেন, লাঞ্চে আপনি কোন তরকারি দিয়ে ভাত খেয়েছেন? আপনার আমি প্রশ্ন করলাম, উত্তর কি? উত্তর নাই। নাকি অনেক কয়েক বছর আগে কথা বলছি? না, লাস্ট এই 1 সপ্তাহ আগের কথা বললাম। ব্রেন আনপ্রোডাক্টিভ জিনিস মনে রাখে না, ব্রেনের এটা কাজ না। কিন্তু ব্রেন যখন কোন একটা বিষয়টাকে খুব ভালো প্রায়োরিটি দেয়, তখন কিন্তু ব্রেন এটাকে খুব ভালো করে নিজে থেকেই ব্রেন ফলো আপ করে। ব্রেন এই বিষয়টা বাস্তবায়নের জন্য নিজে থেকেই প্ল্যান করা শুরু করে। আপনাকে মনে রাখতে হবে, ব্রেন কিন্তু খুবই পাওয়ারফুল। তো অবশ্যই আমাদেরকে আমাদের গোলটা লিখে রাখতে হবে, লিপিবদ্ধ রাখতে হবে। বলা হচ্ছে যে রাইট ইউর বিগ ড্রিম। আপনি আপনার স্বপ্নটা লিখেন। দ্য অ্যাক্ট অফ রাইটিং ডাউন ইউর বিগ ড্রিম সিগনিফাইস এ কমিটমেন্ট টু ইউরসেলফ। আপনি যখন আপনার স্বপ্নগুলো লিখে রাখবেন, আরো যদি সম্ভব হয় আপনি লিখে আপনার মোবাইলের ওয়ালপেপার দিয়ে রাখেন, অথবা যদি মনে করেন যে আপনি যে ডেস্কে বসেন এভরিডেতে, ওই ডেস্কে আপনি আপনার ড্রিমটা পাঞ্চ করে রাখেন, আপনার স্বপ্নগুলো লিখে দিয়ে রাখেন, তাহলে দেখবেন ওই লেখাটা আপনাকে ফলো আপ করবে। মানে হচ্ছে আপনি যখন লিখবেন, তখন এই বিষয়টা একটা কমিটমেন্ট হবে। কমিটমেন্ট আপনাকে হেল্প করবে এই ড্রিমটা বাস্তবায়ন করার জন্য। বি স্পেসিফিক রিগার্ডিং হোয়াট ইউর ড্রিম ইজ অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইট। আপনি যে স্বপ্নটা দেখেন, বারবার হোয়াইটা চিন্তা করেন যে আপনি কোন কারণে, আপনি মূলত কোন কারণে এই স্বপ্নটা আপনি দেখেন, এই স্বপ্নটা কেন আপনার ফুলফিল করা প্রয়োজন, এই বিষয়টা আপনি নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন, তাহলে আপনার কাজ করাটা, আপনার স্বপ্ন পূরণ করাটা আরো বেশি ইজি হবে। সাকসেস টিপস, এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে এই যে লাস্ট যে প্ল্যানটা বলেছি, এই টোটাল 4টা স্টেপ বাস্তবায়ন করার জন্য আপনাদের কিছু সহজ টিপস দিচ্ছি। যে টিপস গুলো আপনারা ফলো করলে আপনাদের ড্রিম সেট আপ করাটা, আপনাদের লাইফের এই টোটাল যে 4টা স্টেপ বলেছি, এই 4টা গোল সেট আপ, তারপর হচ্ছে প্ল্যান করা, দেন রিয়েলিটিতে আসা, ড্রিম, গোল, প্ল্যান, রিয়েলিটি, এই 4টা বিষয়কে বাস্তবায়ন করার জন্য এই সাকসেস টিপসটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে। সুনির্দিষ্টভাবে অর্থাৎ আপনি যে স্বপ্নটা দেখেন, এই স্বপ্নটা হতে হবে সুনির্দিষ্টভাবে। যেমন আপনি বললেন যে, ভাই হ্যাঁ, আমি আমি বড়লোক হব। আপনার স্বপ্নকে আপনি একদিন অনেক টাকার মালিক হবেন। আচ্ছা, অনেক টাকা মানে কত টাকা? খেয়াল করেন কি জন্য স্বপ্ন পূরণ হয় না? স্বপ্ন পূরণ তো সোজা জিনিস না। এটা তো সায়েন্টিফিক ব্যাপার। এটা তো ব্রেনের খেলা। ব্রেন তো মেপে মেপে বিট দেয়। ব্রেন তো আর হুটহাট করে এমন না। আপনার হার্ট কিন্তু হুটহাট করে বিট দেয় না। সুনির্দিষ্ট সিকোয়েন্স বজায় রেখে হার্ট বিট কিন্তু চলে। আপনি যদি বলেন যে না, এখন দিল হার্ট বিট, আবার 2 4 5 6 দিন পরে দিলে হবে, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। একটা নির্দিষ্ট রিদম মেইনটেইন করে কিন্তু চলতে থাকে, ধারাবাহিকভাবে চলতে থাকে। আপনি ঘুমিয়ে গেলে আপনার হার্টবিট বন্ধ হয় না কিন্তু। সিমিলারলি আপনাকে স্পেসিফিক হইতে হবে। আপনি মানে একটা বড়লোক হতে চান, বা আপনার অনেক টাকা থাকবে। কত টাকা থাকবে? 50 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি? আচ্ছা, কত দিনের মধ্যে থাকবে? 2টা প্রশ্ন। প্রথমত কত টাকা থাকবে, কত দিনের মধ্যে থাকবে? স্পেসিফিক হইতে হবে, সুনির্দিষ্ট হইতে হবে। এরপর হলো মেজারেবল। ধরেন আপনি প্ল্যান করলেন আগামী 10 বছরের। কত বছরে? 10 বছরে। এভরি ডে, এভরি ইয়ার আপনার প্ল্যান যে আমি প্রতি বছর 10 লাখ করে ক্যাশ করব, তাহলে 10 বছরে আমার 1 কোটি টাকা হবে। আমার একটা স্বপ্ন ভাই, সেই একটা ড্রিম আমি দেখি। কি ড্রিম ভাই? আমার স্বপ্ন হচ্ছে ভাই, আমি আগামী 10 বছরের মধ্যে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে 1 কোটি টাকা রাখবো। আমার ভাই এই টাকা পয়সার কষ্ট আর ভালো লাগে না, আমি 1 কোটি টাকা রাখবো। এই যে একটা কথা আপনি বলছেন, তাহলে এটা কি কথা কিন্তু সুনির্দিষ্ট হয়ে গেছে। প্রথমত কত টাকা সেটাও সুনির্দিষ্ট, স্পেসিফিক, এবং কত দিনের মধ্যে সেটাও কিন্তু স্পেসিফিক। এরপর বলা হচ্ছে মেজারেবল। মেজারেবল মানে কি? মানে গণনা করা যায়। আপনার সফলতাটাকে মানে মাপা যায় যে আপনি কি এগুচ্ছেন, না আপনি পিছাচ্ছেন, না আপনি স্থির আছেন। যখন আপনি প্ল্যান করে দেবেন আগামী 10 বছরের মধ্যে 1 কোটি টাকা আমি আমার অ্যাকাউন্টে রাখবো, খুব ভালো। আচ্ছা, তাহলে আপনার কি করতে হবে? প্রতি বছর 10 লাখ করে। এখন যদি আপনার 2 বছর পরেও দেখা যায় যে আপনি বলছেন যে মানে 1 কোটি টাকা অ্যাকাউন্টে রাখবেন, 2 বছর পরেও টার্গেট 10 বছর, 2 বছর পরেও আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা জমা নেই, তাহলে কি আপনি আপনি এগোচ্ছেন? না, ধারে কাছেও কিন্তু নাই। তার মানে এই যে পরিমাপ করা, মেজারেবল, পরিমাপ করার জন্য আপনাকে এই বিষয়টা রাখতে হবে। আপনাকে মানদণ্ড সেটআপ দিতে হবে। ওই প্রথম স্পেসিফিক হয়ে গেলে কিন্তু আপনি মাপতে পারবেন যে আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু আপনার এগোচ্ছে। এর পরবর্তী বিষয় অ্যাটেইনেবল। এটা আপনাকে অবশ্যই অ্যাটেইনেবল থাকতে হবে। আপনাকে ওই কাজের মধ্যে থাকতে হবে এবং মেজার করে করে আপনাকে অ্যাডভান্স হতে হবে। পরবর্তী বলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে কি? রিয়েলিস্টিক মানে হলো বাস্তব ধর্মী পরিকল্পনা করা। আবার আপনি স্বপ্ন দেখার ক্ষেত্রে মানে
মানে বিষয়টা এই বাস্তবধর্মী বলতে কি বোঝাচ্ছি, এটা বাস্তবধর্মী বলতে কি বোঝাচ্ছি কি? যেমন আপনি যদি এখন বলেন যে ভাই আমার একটা প্ল্যান হয়েছে যে আমি যদি এখন রাশিয়ার প্রেসিডেন্ট হইতাম, কবে? এই ধরেন মানে এখন তো জুন চলে, জুলাইতে। অথবা ভাই আমি যদি এখন বসুন্ধরা গ্রুপের মালিক হয়ে যেতাম। মানে এগুলো হলো আনরিয়েলিস্টিক ড্রিম, মানে অবাস্তব, মানে আকাশ কুসুম, মানে স্বপ্ন, মানে যেগুলোর কোনো একেবারেই কোনো। আবার মানে বিষয়টা হলো এখন আপনি বললেন যে ভাই আপনি তো শুরুতে বলছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়, তাহলে আমি যদি বড় চিন্তা করি কোনো অসুবিধা নাই তো। ঠিক আছে, আপনার সাথে আমি অবশ্যই একমত, কিন্তু চিন্তারও তো মিনিমাম একটা লেভেল থাকতে হবে, ন্যূনতম একটা লেভেল থাকতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি আগামীকাল সকালের মধ্যেই আমি স্বপ্ন দেখেছি আমি আগামীকাল বিকাল 4টা বাজে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছি, এটা আমার ড্রিম ভাই। দিস ইজ আনরিয়েলিস্টিক ড্রিম, এটা বড় ড্রিম না, এটা হলো অবাস্তব ড্রিম। তাহলে বড় ড্রিম কোনটা এবং অবাস্তব ড্রিম কোনটা, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য আপনাকে জানতে হবে। দেন সর্বশেষ বিষয়টা হলো টাইম বাউন্ড। এটা আমি কিন্তু ওই যে স্পেসিফিকে অলরেডি আলোচনা করে ফেলেছি। টাইম বাউন্ড মিনস হলো আপনাকে একটা সুনির্দিষ্ট গোল, সুনির্দিষ্ট টাইম জুড়ে দিতে হবে। যেমন আপনি প্ল্যান করলেন যে ভাই আমার সরি, একটা মিনিট প্লিজ, আমাকে একটু একটা মিনিট সময় দিবেন। আচ্ছা, আমি যেখানে ছিলাম, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, তো বিষয়টা হচ্ছে যে আমরা টাইম বাউন্ড করে দিব। টাইম বাউন্ড মিনস হচ্ছে যে আমাদের সময়টাকে স্পেসিফিক করে দিব যে ঠিক এত সময়ের মধ্যে, ঠিক এই ডেটের মধ্যে, এত বছরের মধ্যে আমি আমার মূল গন্তব্যে মানে পৌঁছাবো, আমি আমার মূল গন্তব্যে পৌঁছাতে চাই। এর পরবর্তী বিষয় হলো কার্লি টেকার্সের একটা আমি একবারেই আলোচনার শেষ প্রান্তে আছি। কার্লি টেকার্স, আপনি ইউটিউবে আজকে এই সেশনটা শেষে, আজকে এই সেশনটা শেষে ইউটিউবে কার্লি টেকার্সের গল্পটা আপনি শুনবেন। মানে বিশ্বাস করবেন না, আপনাদের যাদের বা আমাদের যাদের লিমিটিং বিলিফ আছে, নিজের প্রতি নিজের আস্থাগত দুর্বলতা আছে, আপনার এই বিষয়টা কেটে যাবে। একটা মানুষ মানসিকভাবে কত স্ট্রং হতে পারে, কত দুর্দান্ত হতে পারে, আপনি কার্লি টেকার্সের এই রিয়েল স্টোরি, মানে আপনি একটা বিষয় বুঝছেন, মানে আমার কাছে জাতিগতভাবে আমি আমি নিজেও বাঙালি, বাঙালিকে অনেক সম্মান করি, বা বাঙালি জাতি নিয়ে আমি নিজেও গর্ব করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমি অবাক হই। মানে বাঙালি জাতি কোনো একটা রিয়েল স্টোরিটিকে মানে আমরা জাতিগতভাবে মোটিভেশন মনে করি। আর ভাই মোটিভেশন ছাড়া তো ঘর সংসারও টিকবে না, আপনি তো আপনার ওয়াইফের সাথে সংসার করবেন না মোটিভেশন ছাড়া। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে মোটিভেশন প্রয়োজন। মোটিভেশনটা কি? কাজ করার প্রতি উদ্দীপনা, কাজ করার প্রতি নিজেকে আগ্রহী করে তোলা, এটাই তো মোটিভেশন। কিন্তু আমাদের দেশে মোটিভেশন করলে যে দূর মোটিভেশন, এই জন্য আমরা জাতিগতভাবে অন্যান্য কান্ট্রি থেকে ন্যূনতম 50 থেকে 100 গুণ পিছানো। এবং এই জায়গা থেকে আমাদের ব্রেন যতক্ষণ পর্যন্ত এই লিমিটিং চিন্তা থেকে বের না হয়ে আসবে, ততদিন পর্যন্ত আমরা জীবনও আমাদের অর্থনৈতিক মুক্তি আনতে পারবো না, ফ্রিডম লাইফ স্টাইল পাবো না। এবং ততদিন পর্যন্ত 9,300 টাকা বেতনের চাকরির জন্য আমরা জুতার তলা ক্ষয় করে ফেলবো। আমি প্রত্যেকটা প্রফেশনকে সম্মান করি এবং আমি জবকে অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু বিষয়টা হলো যে আপনার সামর্থ্য, যেমন খালেদ মহিউদ্দিনকে আপনারা অবশ্যই চিনেন, ডয়েচে ভেলের বর্তমানে জার্মান ভিত্তিক যে ডয়েচে ভেলের উনি বাংলা ডিপার্টমেন্টের প্রধান। উনার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনার সাক্ষাৎকারে উনি বলছে যে উনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল বাংলাদেশের, মানে বিসিএস ক্যাডার ছিল, উনি ওনার জবটা ছেড়ে দিছে। তো ওনাকে প্রশ্ন করলো যে এটা কোনো কথা নাকি, এটা কোনো বিষয়? আপনি বাংলাদেশে বিসিএস ক্যাডারের জন্য মানুষ পাগল, আপনি বিসিএস ক্যাডারের জবটা ছেড়ে দিয়েছেন কেন? উনি বলছে যে আমার কাছে মনে হয়েছে আমার যে যোগ্যতা, আমার যেই ক্যাপাসিটি বা আমার যেই দক্ষতা বা আমি যে যতটুকু যোগ্যতা অনুসারে বাংলাদেশ সরকার বা বিসিএস ক্যাডার হওয়ার পরে আমাকে ওই পরিমাণ সম্মানই দেওয়া হবে না। আর আমার জীবন আমি কখনো আমার লেভেলের নিচে, মানে আমি যে পরিমাণ সম্মানে প্রাপ্য ওই পরিমাণ সম্মানে যত জায়গায় পাইনি, ওই জায়গাতে আমি আর কাজ করি না। তো আমার কাছে মনে হয় যে বিসিএস ক্যাডার হওয়ার পরে সৎভাবে আমাকে যে পরিমাণ টাকা দেওয়া হবে আমি এর থেকেও বেশি যোগ্য, যার জন্য আমি বিসিএস ক্যাডারের জবটা ছেড়ে দিছি।
তো বিষয়টা হলো যে আমরা আমাদের জায়গা থেকে ওই যে একটা ব্যাপার যে আমরা মূলত আমাদেরকে বিশ্বাস করতে পারি না, আমরা যে পারবো আমাদের দ্বারা যেমন এই যে আমি আপনাকে আজকে এই কথাগুলো বলছি না, আপনি শুনছেন, খুব ভালো লাগছে না? কালকে সকালে বলো, কালকে আপনি কারোর সাথে গিয়ে বলেন যে ভাই আপনি জানেন প্রগ্রেসিভ ক্লাবের সাথে একটা চমৎকার একটা মানে অনলাইন ভিত্তিক কমিউনিটি, এখানে খুব ভালো ভালো ট্রেনাররা ট্রেনিং করা খুব ভালো, আমি একটা অপরচুনিটি দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। উনি কি বলবো জানেন? ধুরু মিয়া, কত কিছু দেখছি আছে এটির অর্থ, এরকম কত আসলো গেল, কত দেখলাম। এই যে এই বক্তব্যটা বলছে না, দেখেন আপনি গত 2-3 দিন প্রগ্রেসিভের সাথে ক্লাস করতেছেন, আপনি আমাদের লেভেল বা সরি প্রগ্রেসিভ ক্লাবের যেই ম্যানেজমেন্ট আছে, যে বা যে আলোচনা করা হচ্ছে, আপনি লেভেল বুঝতেছেন। ওই লোক কিন্তু আমাদের সম্পর্কে এক লাইনও জানে না, প্রগ্রেসিভ ক্লাব কি এটাও কিন্তু উনি জানে না, উনি কিন্তু কখনোই আমাদের কোনো সেশন করে নাই। কিন্তু উনি উনার ওই যে একটা গোড়া মেন্টালিটি দিয়ে কিন্তু উনি 2 মিনিটের মধ্যে আপনার গত 3 দিনের 3.5 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময়ের যে সাধনা, জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে উনি আপনার এই সাধনা ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমস্যা এখানে যে আমরা মানুষকে খুব প্রচুর বিশ্বাস করি, আমাদের নিজের প্রতি নিজেদের কোনো সেলফ কনফিডেন্স নাই, যার জন্য বাংলাদেশ থেকে মানে অনেক অনেক ঘটনা হয়, যাক ওদিকে আমি না গেলাম, আমার আলোচনার সময় বেশি হয়ে যাচ্ছে। তো আমি কার্লি টেকার্স এর এই বিষয়টা নিয়ে একটু শর্ট করে বলতে চাই। কার্লি টেকার্স এর মূল ব্যাপারটা হয়েছে, কার্লি টেকার্স ছিলেন, কার্লি টেকার্স বলে বা টেকার্স বলে, উনি ছিলেন একজন হাঙ্গেরির সোলজার, সেনাবাহিনীর একজন সোলজার ছিলেন। তো উনার একটা বিশেষ গুণ ছিল, এই ভদ্রলোকের একটা বিশেষ গুণ হলো উনি খুব ভালো মানে শুট করতে পারতো, মানে ওনার নিশানা একবারে নিখুঁত ছিল। উনি যেখানে নিশানা করতো ঠিক ওই ওই জায়গাতে খুব দারুণ ভাবে উনি উনার লক্ষ্য ভেদ করতে পারতো। তো এই ব্যক্তি বা এই ভদ্রলোক যখন উনি দেখলো যে উনি পার্সোনালি খুব ভালো একজন আহ কি বলবো শুটার, খুব ভালো শুট উনি করতে পারে, পরবর্তীতে উনি 1938 সালে উনি যখন এই ব্যাপারটা অনুভব করলো, উনি চিন্তা করলো যে উনি উনার হাতটাকে সেরা হাত বানাবে, উনার এই শুটিং হাতটাকে সারা বিশ্বের দরবারে সেরা করবে। যেমন যেমন বর্তমানে যেরকম নোবেল প্রাইজ বা অলিম্পিক তো এখনো হয়। তো উনি বললো যে 1938 সালে উনি ড্রিম দেখলো যে 1940 সালে অলিম্পিক হবে, ওই অলিম্পিকের মধ্যে উনি অ্যাথলেট হিসাবে, উনি একজন ক্রীড়াবিদ হিসাবে উনি পার্সোনালি এই শুটিং ইউনিটে উনি যোগ দিয়ে উনি উনার হাতকে বিশ্বের সেরা হাত হিসাবে উনি মানে প্রমাণ দিবে। তো পরবর্তীতে 2 বছর অপেক্ষা উনি ছিল, উনি ধারাবাহিক প্র্যাকটিস করতেছে, কিন্তু মজার বিষয় হলো বা দুঃখজনক বিষয় হলো এর 1 বছর আগে ওনার যেটা হয় যে কোনো একটা আর্মির কোনো একটা জায়গায় মানে গ্রেনেড বিস্ফোরণে ওনারা ওই হাতটা, যেই হাতটা ওনার লাইফের শ্রেষ্ঠ সম্পদ, ওনার স্বপ্ন পূরণ করার একমাত্র হাতিয়ার ছিল, ওই হাতটা গ্রেনেড বিস্ফোরণে ওনার হাতটা উড়ে যায়, উনি মারাত্মক ভাবে আহত হয় এবং উনাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে উনার হাতটা অপারেশন করে কেটে ফেলতে হয়। পরবর্তীতে উনি এখন আপনি চিন্তা করেন যে মানুষটা সারা ওই হাঙ্গেরির মধ্যে শ্রেষ্ঠ একজন শুটার, এবং উনি না নিজেকে প্রস্তুত করছিল যে 1940 সালে উনি অলিম্পিকে ফার্স্ট হয়ে স্বর্ণ পদক জিতবে এবং সারা দুনিয়াকে দেখাই দিব ওনার হাতটা সেরা। ভাগ্যের কি নির্মম মানে একটা পরিহাস যে ওই ভদ্রলোক ওনার হাতটা উড়ে গেল। আচ্ছা, এই জায়গাতে আমি আর আপনি হলে কি হইতো? শেষ, এইখানে আমাদের শেষ, আমাদের লাইফ এখানেই শেষ, চিন্তা ভাবনা এখানেই শেষ। কিন্তু না, যখন ওনার হাত উড়ে গেল তখন ওনার কাছে 2টা অপশন ছিল। নাম্বার ওয়ান অপশন ছিল যে উনি এই কষ্ট, এই যন্ত্রণা, এই মর্ম বেদনা নিয়ে লুকিয়ে লুকিয়ে থাকা অথবা সুইসাইড করা, এই দুইয়ের বাইরে কিন্তু আর কোনো অপশন না ছিল না, সারা জীবন নিজেকে নিজে অভিশাপ দেওয়া অথবা মরে যাওয়া। আর আরেকটা অপশন ছিল, সেকেন্ড অপশন যেটা, সেটা ছিল উনি ওনার স্বপ্নকে চ্যালেঞ্জ জানানো, ইয়েস আমি পারবো। এই আমি পারবোর জন্য ওনার একমাত্র অপশন ছিল ওনার বাম হাত। কিন্তু মজার বিষয় হলো উনি ওনার বাম হাতে লিখতেও পারতো না, শুটিং কি করবে? মানে বাম হাত দিয়ে উনি লেখারও, কারণ তো ডান হাত দিয়ে তো মানুষ সবকিছু করে, বাম হাত দিয়ে লেখার যোগ্যতা ওনার ছিল না। কিন্তু পরবর্তীতে, এখানে স্টোরিটা একটু লম্বা, আমি একটু শর্ট করে বলি, পরবর্তীতে উনি নীরবে নিবৃতে উনি কিন্তু বাম হাত দিয়ে প্র্যাকটিস শুরু করে এবং অনেক লম্বা অপেক্ষার পরে 1952 সালে, প্রায় আরো 12 বছর পরে, 28 সালের লোক, প্রায় 38 বছরের বৃদ্ধ যখন মানে এক রকমের অ্যাথলেটরা তো 30-এর পর থেকে ওনাদের একটা দখল চলে আসে, অনেক ইয়াং সারা বিশ্বের মানে দক্ষ দক্ষ শুটারদেরকে কার্লি টেকার্স পিছনে ফেলে দিছে শুধুমাত্র ওনার দৃঢ় বিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাস এবং প্র্যাকটিসের কারণে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করার কারণে উনি কিন্তু ওনার নিজেকে অনন্য, এবং উনি পর 2বার অলিম্পিকের ইতিহাসে এই শুটিং এ পর 2বার গোল্ড মেডেল পাওয়া বা স্বর্ণ পদক পাওয়ার ইতিহাস কার্লি টেকার্সের আছে।
তাহলে উনি কিভাবে পেরেছে? উনি পেরেছে শুধুমাত্র ওনার দৃঢ় মনোবলের কারণে, ওনার দৃঢ় মনোবল, নিজের প্রতি নিজের আস্থার কারণে। আপনি কখনো আপনার প্রতি আস্থা হারাবেন। আপনার এই বিষয়টা দেখে নেবেন। সময় স্বল্পতার জন্য আমি আরো বিস্তারিত আলোচনা করিনি। তো আমি লাস্ট স্লাইড নিয়ে কথা না বলে অন্য একদিন কথা বলবো, সময়ের একটা বিষয় চলে আসছে। তো আমাদের স্বপ্নগুলা কি? কানেক্ট উইথ ফরিবার। যদি আপনাকে বলেন যে জাহিদ ভাই, যেহেতু আমরা ফরিবার লিভিং এর সাথে কাজ করি, ফরিবার লিভিং প্রোডাক্ট কি আমাদের ড্রিম গুলাকে ফুলফিল করতে কোনোভাবে সাপোর্ট দেয়? আমাদের কি কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান ফরিবার দিবে? প্রগ্রেসিভ ক্লাব দিবে? আমরা যে স্বপ্ন দেখি, আপনার জন্য একটা দারুণ নিউজ হচ্ছে, প্রগ্রেসিভ ক্লাব ফরিবার লিভিং এর যে প্ল্যান, এই প্ল্যান বাস্তবায়ন করে। এই প্ল্যানে আমাদের একটা প্রোগ্রামই আছে এরকম, ইউর ড্রিম আওয়ার প্ল্যান। আপনার স্বপ্ন এবং আমাদের পরিকল্পনা, আমাদের প্ল্যান অনুসারে আপনার স্বপ্ন পূরণ হবে। দেখেন, এটা একটা রিয়েল সিনারিও আপনাকে আমি দেখাই। আমাদের যখন আমাদের সাথে বিজনেস শুরু করে কেউ, তখন ওনাকে এই বইটা দেওয়া হয় বা উনি এটা কিনে নেয়। এটাকে বলা হচ্ছে FSM, ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। এই বইটার মধ্যে লেখা আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? আপনি কি অর্জন করতে চান? কনসিডার হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন দ্য শর্ট টার্ম, সে ইন দ্য নেক্সট 6 মান্থ, নেক্সট লুক অ্যাট 12 মান্থ অ্যান্ড লং টার্ম। বলা হচ্ছে যে আপনি যদি মানে আপনার স্বপ্নটাকে মূলত 3টা ভাগে, শর্ট টার্ম, লং টার্ম, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, 2টা ভাগে ভাগ করা হয়। শর্ট টার্ম গোল হচ্ছে আপনি যদি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে যা চান, সেটা হলো শর্ট টার্ম গোল। এরপর লং টার্ম গোল হচ্ছে কি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যা অর্জন করতে চান, সেটা হলো লং টার্ম গোল। দেখেন এখানে, দেখেন পার্সোনাল গোল, শর্ট টার্ম লিখবেন। ওই যে দেখছেন আলোচনার মাঝখানে কিন্তু একটা সাইন্টিফিক মেথড আপনার সাথে বলেছিলাম যে স্বপ্ন লিখে রাখতে হয়। দেখেন ফরএভার লিভিং প্রোডাক্ট আপনাকে যে FSM বইটা দিবে, ওই বইয়ের মধ্যে একবারে খুব সুন্দর করে আমি ওই বইটার ছবি মানে PDF ফাইলটা আপনার সাথে শেয়ার করতেছি। ওইখানে দেখেন বাম পাশে পার্সোনাল গোল, আপনার ব্যক্তিগত গোল, দেখেন শর্ট টার্ম লেখা আছে, লং টার্ম লেখা আছে। আপনার কিন্তু বলছিলাম সাইন্টিফিক থিওরি মতে আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনাকে লিখে রাখতে হবে। আপনার স্বপ্নটা পূরণ করার জন্য এটা হলো ফরএভার লিভিং প্রোডাক্টের অফিসিয়াল একটা রোড ম্যাপ। আপনি আপনার পার্সোনাল গোল লিখবেন। ডান পাশে দেখেন ফ্যামিলি গোল, আপনার যে পারিবারিক ভাবে যে স্বপ্নটা আছে, সেই স্বপ্নটা শর্ট টার্ম এবং লং টার্ম গোল লিখবেন। দেন হচ্ছে ফিনান্সিয়াল গোল, আপনার যেই ফিনান্সিয়াল, যেহেতু আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন, আপনার যে ফিনান্সিয়াল গোল থাকবে, ওই ফিনান্সিয়াল গোলটা শর্ট টার্ম আগামী 6 মান্থের মধ্যে অথবা 1 বছরের মধ্যে আপনার ফিনান্সিয়াল গোল কি, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনার ফিনান্সিয়াল প্ল্যান কি, সেটা আপনি লিখে রাখেন। তাহলে দেখেন আমার এই আলোচনার এই স্লাইডের মূল হেডিংটা ছিল কানেক্ট উইথ ফরিবার। আপনার স্বপ্নটাকে, যে স্বপ্ন আপনি দেখেন, আপনি চাইলে ওই স্বপ্নটা ফরএভার লিভিং প্রোডাক্টের সাইন্টিফিক যেই মেথড এবং প্রগ্রেসিভ ক্লাবের যে দক্ষ ম্যানেজমেন্ট টিম, প্রগ্রেসিভ ক্লাবের যে দক্ষ পরিচালক টিম, এই পরিচালক টিমের সাথে থেকে আপনি আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কাজ করতে পারেন। মনে রাখবেন, আপনি যে স্বপ্ন পূরণ করতে চান এটা আমরা জানি, কিন্তু আপনি ধারাবাহিকভাবে কাজ করতে পারেন না, আপনি ধারাবাহিক থাকেন না। এর অন্যতম কারণ হচ্ছে মানুষ ধারাবাহিক থাকবেন, এটা মানুষের বৈশিষ্ট্য। এজন্যই কিন্তু প্রতিটা সেক্টরে একজন মানে পথ প্রদর্শকের দরকার হয়, একজন দিক নির্দেশকের দরকার হয়, আপনার সাথে যাওয়ার প্রয়োজন হয়। সো আপনার সফর সঙ্গী হিসাবে আপনার পথ চলা মসৃণ করতে প্রগ্রেসিভ ক্লাব আপনাকে হেল্প করবে। ইউর অপরচুনিটি, এখানে আমাদের অনেকগুলো অপরচুনিটি আছে, গতকালকে আরিফ ভাই বলেছে, এবং নেক্সট সেশনগুলোতে অপরচুনিটি নিয়ে আলোচনা করা হবে। আমরা যেহেতু মাল্টিন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি বিজনেস করার অপরচুনিটি দিয়ে থাকি, আমাদের টার্নওভার হিউজ, যার জন্য অনেকগুলা ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হবে, অনেকগুলো ফ্যাসিলিটিস আপনি নিজে থেকে আমাদের অফিসিয়ালি আপনি পাবেন। তো আমি আশা করি বা আমি বিশ্বাস করি যে আপনি আজকের এই স্লাইডটি এনজয় করেছেন, আজকের এই সেশনটা এনজয় করেছেন। আপনাদের সবাইকে আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি আপনার যেই স্বপ্ন আপনি দেখেন, যে স্বপ্ন আপনি লালন করেন, আপনি আপনার এই স্বপ্নটাকে বিশ্বাস করেন। এবং আমরা ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে যে হান্ট আমাদের চলছে, আমাদের যে আপনাদের যে ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি। স্পেশালি হিউম্যান সাইকোলজিক্যাল ট্রেনিং সম্পর্কে যারা জানেন, এই ধরনের পার্সোনাল স্কিল সেশন সম্পর্কে যারা জানেন, এই ধরনের সেশনগুলো কিন্তু এক একটা সেশন অনেক এক্সপেন্সিভ, অনেক দামি, কিন্তু প্রগ্রেসিভ ক্লাব আপনাদেরকে কমপ্লিটলি ফ্রিতে সেশনগুলো দিচ্ছে। আপনারা যে 250 টাকা দিয়েছেন, আমাদের লাস্ট সেশন শেষ হওয়ার সাথে সাথে প্রগ্রেসিভ ক্লাবের মেম্বার আপনার টাকাটা আপনাকে ব্যাক করে দিবে কমিটমেন্ট অনুসারে। প্রগ্রেসিভ ক্লাব কমিটমেন্টে দারুণভাবে বিশ্বাস করে। সো আপনাদের সবার জন্য শুভকামনা। পাশাপাশি আগামীকাল আমাদের ধারাবাহিক সেশনের 3 নাম্বার দিন
থার্ড ক্লাস অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই আগামীকালকের সেশনটা আরো বেশি স্পেশাল। প্রতিটা দিনের সেশন আগের দিনটা তো স্পেশাল ছিল, পরের দিনটা আরো বেশি স্পেশাল, নেক্সট ডে ক্লোজিং দিন তো আরো বেশি স্পেশাল। যেহেতু আপনি কোনো প্রকার ফিনান্সিয়াল মানে আপনার কোনো ক্যালকুলেশন নাই, আপনি এতটুকু নিশ্চিত থাকেন এখান থেকে 4টা ট্রেনিং করার পরে আপনার নিজের চিন্তা ভাবনা যদি আপনি পজিটিভ হন, আবার যদি নেগেটিভ চিন্তা নিয়ে বসে থাকেন মানে ফিক্সড মাইন্ডসেট, তাহলে আপনি কিছু তো পাবেনই না, উল্টা আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি আগে থেকে বের হয়ে যান, আগে থেকে আপনি চলে যান, আপনি আপনার যিনি আপনাকে রেজিস্ট্রেশন করেছে ওনার কাছ থেকে আপনি টাকা নিয়ে যান, উনি বললে আপনাকে টাকা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি মানে মানে ব্রড মাইন্ডেড পিপল হন, আপনার যদি পজিটিভ একটা মাইন্ড থাকে, তাহলে মনে রাখেন এই 4 দিন, এই 4টা ক্লাস আপনার মেন্টাল গ্রোথ দারুণভাবে বাড়াবে, আপনাকে দারুণভাবে স্কিল করবে। সো আপনাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ করে প্রায় 1 ঘন্টার প্লাস মাইনাস সময়, প্রায় 1 ঘন্টার বেশি সময় আপনি আমাকে শুনেছেন, এই জন্য আমি বিশেষ করে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা আমি শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।